তদন্তের পর এখন আমরা এখানে শুনলাম যে হাইকোর্ট সিবিআই এর অর্ডার দিয়েছে। সিবিআই এর কাছে আমাদের দেখুন যে কোনো মানুষের প্রত্যাশা থাকবে সেন্টার বা রাজ্য এই বিরোধের মধ্যে না গিয়েও একটি সরকারি তদন্তকারী সংস্থা, ভারতের অন্যতম সবচেয়ে নামকরা তদন্তকারী সংস্থা, তার সম্পর্কে নানা মতামত থাকতে পারে। এই ঘটনায় পশ্চিমবাংলা তথা ভারতের মানুষের যে মনোভাব, যে অভিব্যক্তি, যে অনুভূতি, তাকে মর্যাদা দিয়ে দ্রুত তদন্ত করা উচিত, স্বচ্ছতার সঙ্গে করা উচিত এবং যারা সাক্ষী দেবেন সাহস করে এসে তাদের নিরাপত্তা দেওয়া উচিত এবং যাতে একটি টাইম স্লটের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু বিচার প্রক্রিয়াটা শেষ হয়। আমরা 2007 সালে আমি ব্যক্তিগতভাবে রিজওয়ানুরের ঘটনা সংবাদ মাধ্যমে আসার পরে মামলাটা হয় এবং তারপরে সিবিআই হয়, আপনারা জানেন। 2007 সেপ্টেম্বরের ঘটনা, আমি সাক্ষ্য দিয়েছি আদালতে এবং প্রাক্তন পুলিশ আধিকারিক সাক্ষ্য দিয়েছেন আদালতে 2022 সালে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, এত বছর বাদে। এবং তারপরে আরো আমার যতদূর মনে আছে সিবিআই প্রায় 126 থেকে 27 জন সাক্ষীর নাম আছে, তার মধ্যে 3 জন অন্তত এই পৃথিবী ছেড়ে চলে গেছে যারা সাক্ষ্য দিতে পারবেন না। এই যদি বিচার প্রক্রিয়ার হাল হয় তাহলে তারপর ঘটনার পর ঘটনা ঘটেছে, তাহলে ন্যায় বিচারটা এলিউসিভ জাস্টিস হয়ে যায়, ন্যায় বিচারটা লোকে পায় না এবং তারপর নানা খেলা থাকে, অআইনি খেলা থাকে, রাজনৈতিক খেলা থাকে। এমন কোন শক্তিধর হয়তো ঘটনার সাথে যুক্ত পড়ে বেরোবে, তখন তাকে ছাড়ানোর জন্য, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য নানা খেলা শুরু হবে। ফলে আমাদের জীবনের অভিজ্ঞতা বলছে যেটুকু আমরা মানবাধিকার আন্দোলনে এসেছি, আইনের পথে সবসময় চলে না, অন্য ধরনের খেলোয়াড় থাকে, তারা সে খেলা খেলতে পারে। ফলে আমাদের শুধু, আমার মত, শুধু পথে প্রতিবাদ সব ঠিক, তারপর কোর্টে মামলাটা যখন যাবে আমাদের যদি সদা জাগ্রত হয়ে আদালতে উপস্থিত থাকা, ভিকটিম পরিবারের পাশে থাকা, সাক্ষীদের মনে সাহস জোগানো এবং মামলাটা ঠিকমতো চলছে কিনা, পাবলিক প্রসিকিউটর বা সিবিআই প্রসিকিউটর চালাচ্ছেন কিনা সেটা দেখাটা আমাদের আন্দোলনের অংশ হওয়া উচিত এবং ক্রমাগত চাপ দেওয়া, সময় সীমার মধ্যে দাঁড়িয়ে মামলাটা করা। কারণ বারবার স্টে অর্ডার নেয়, বারবার অ্যাডজর্নমেন্ট নেয়, বারবার চেষ্টা করে মামলা যাতে শুনানি না হয় সেগুলোকে বন্ধ রাখা, এটা আমাদের কাজের মধ্যে পড়ে। এটাই আমাদের আন্দোলনের অংশ। আমরা আজকে প্রতিবাদ করব এবং এটা লাগাতার ভাবে এই প্রতিবাদ চলুক। নারীকে কিভাবে দেখছে এটাও আমাদের প্রচারের মধ্যে আনা উচিত। নারী শুধু ভোগ্য পণ্যের এই যে বিদ্যমান সংস্কৃতি আছে, দর্শন সংস্কৃতি আছে, তার বিরুদ্ধে আমাদের লাগাতার বলা, এটাও আমাদের মঞ্চের অন্যতম কাজ। আজকে এই প্রতিবাদ মিছিলে আমরা যেমন বিভিন্ন মেডিকেল সংগঠন সহ বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী মঞ্চ, আমরা খুশি যে আমাদের সঙ্গে বিভিন্ন সংগঠন তারা এসে পা মেলাচ্ছে। ইতিমধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে কিছু ছাত্র তারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা আমাদের এই প্রতিবাদ মিছিল তারা আজকে হাঁটবেন। আমাদের এই প্রতিবাদ মিছিল শ্যামবাজার 5 মাথায় মোড় থেকে আস্তে আস্তে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে, আচ্ছা, আমাদের এই মিছিল, প্রতিবাদ মিছিল আজকে শ্যামবাজার 5 মাথায় মোড় থেকে আস্তে আস্তে মিছিল করে আমরা আরজিকর মেডিকেল কলেজ যেখানে এই ঘটনা ঘটেছে আমরা তাদের সঙ্গে সহমর্মিতা জানাতে যাব। আজকের এই প্রতিবাদ সভায় আজকে এখন বক্তব্য রাখবেন আমাদের এই প্রতিবাদী মঞ্চে আমরা পেয়েছি অধ্যাপিকা মিনাতুন নাহার, উনি আপনাদের সামনে কিছু বক্তব্য এখন রাখবেন। অধ্যাপিকা মিনাতুন নাহার। এইদিকে
কথা বলতে আমি আসিনি। আমার একটা দুটো কথা, তার মধ্যে প্রথম কথা হলো শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চ এগিয়েছিল বলে এই মঞ্চের ক্রিয়াকলাপের ফলে আজকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের মাথায় যিনি বসে আছেন, তিনি সেই মাথায় বসার সুযোগ পেয়েছিলেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন এই মঞ্চই গড়ে তুলেছিল। সেই আন্দোলনকে হাইজ্যাক করে আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি শাসক দলনেত্রী হয়েছিলেন, মুখ্যমন্ত্রী হতে পারেননি। এটা আমার প্রথম কথা। সেই মঞ্চ, সেই শিল্পী সাংস্কৃতিক কর্মী মঞ্চ, বুদ্ধিজীবী মঞ্চ, তাকে আবার এইরকম আয়োজন করতে হচ্ছে। আমি বলবো, যদি মঞ্চ নাও বলে, আমি সেই মঞ্চের একজন হয়ে বলবো, তাকে যে গতিতে, যে জায়গায়, যে অবস্থানে নিয়ে গিয়েছিল এই মঞ্চ, মঞ্চের প্রধান ভূমিকা ছিল সেক্ষেত্রে, সেইখান থেকে আজকে নামানো হোক। যে ডাক্তারকে আমরা হারালাম, সেই ডাক্তারকে আর কখনো ফিরে পাবো না। সেই ডাক্তারের জন্য তদন্ত করার জন্য করতে বলার জন্য আমি আসিনি, এবং যাকে বসানো হয়েছিল দায়িত্ব দিয়ে, তিনি নিজে তদন্ত চাইছেন। এ কথা শুনতে গিয়ে আমার মাথা লজ্জায় হেঁট হয়েছে। তাকে আমি কখনো, আমাকে শুনতে হয় একদিন সমর্থন করেছিলেন, আজকে বিরুদ্ধে কথা বলেন। কোনোদিন আমি সমর্থন করিনি। গণতান্ত্রিক দেশে একজনের সমর্থনে কিছু হয় না। তিনি সমর্থন আদায় করে নিয়েছিলেন, কৌশল করে আদায় করে নিয়েছিলেন। তারপর ক্ষমতার অপব্যবহার করেছেন, ক্রমাগত ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। ভাবতেন তার মতো ক্ষমতা আর কেউ কারো নেই। মানুষকে সমস্ত তিনি তার দলের কুক্ষিগত করতে চেয়েছিলেন। গণতান্ত্রিক দেশে সেটা কি করে হয়? সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে মানুষের জন্য কাজ করবার। তিনি মনে করেন তারই কেবল শাসক দলের অধিকার আছে মানুষের জন্য কাজ করবার। আজকে সেই রকম প্রতাপে রীতিমতো জনগণ আনুগত্য স্বীকার করেছে, নাগরিক জনেরা আনুগত্য স্বীকার করেছে, তার কুফল বলেছে। পর মেয়েদের যৌন নির্যাতন তাদের উপর হয়েছে, তাদের দেহের উপর হয়েছে, এবং তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই রকম ঘটনা যার শাসনকালে, শাসন কথাটা আমি উদ্ধৃতির মধ্যে রাখছি, আমি গণতন্ত্রের শাসন বিশ্বাস করি না। যিনি ক্ষমতাসীন হওয়ার জন্য এই ঘটনা ঘটছে বারংবার, তিনি আজকে তদন্ত চাইছেন, প্রহসন। এই প্রহসন বন্ধ হোক। আমি জনগণের কাছে আবেদন করব, সমস্ত রাজ্যের জনগণ আজকে তার কাছে তার উদ্দেশ্যে প্রশ্ন রাখুন, আর কি তার ক্ষমতায় থাকার, গদিতে থাকার কোনো অধিকার আছে? এই ঘটনা বারংবার ঘটছে, এখন ঘটছে। আমরা প্রতিবাদ করব, তদন্ত চাইব, তিনিও তদন্ত চাইবেন। এই প্রহসন আর কতদিন এই পশ্চিমবাংলা রাজ্যবাসী দেখবে, সহ্য করবে? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। এটুকু বললাম না যে আমি তার পদত্যাগ চাই, তিনি নিজে পদত্যাগ করুন। সে সময় আজকে একেবারে আমাদের দোরগোড়ায় এসে গেছে। এইটুকু বলেই আমি ক্ষান্ত হচ্ছি। আমাদের এই প্রতিবাদ মিছিল সাজানো পর বলে দাও, দাঁড়িয়ে গেছে। আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা শ্যামবাজার পাইকমাতার মোড় থেকে আস্তে আস্তে আমরা রাজনীতির দিকে এগোবো। এখন এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখবে এই মুহূর্তে রয়েছে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে। সেখানে আজকে শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের তরফে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে